এতদিন যা বলে আসছিলাম, যা সন্দেহ আশঙ্কা করে আসছিলাম, তার বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে। থলের বিড়াল বের করে দিয়েছে জামাত ইসলামী। চমৎকার কথা, খুবই চমৎকার কথা। এবং এই আশঙ্কাটাই আমরা করে আসছিলাম। আওয়ামী লীগ সরকারের পতনের 11 মাস পরে অবশেষে সেই আলোচিত সমালোচিত ফর্মুলাটা এবার প্রমাণিত হলো এবং প্রমাণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। আমরা বরং বীরদের চিনতে পারবো যে কারা প্রকৃত অর্থে এই বীর, যারা পেছনে থেকে। তুরস্কের সহায়তায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী নতুন সক্ষমতা। মানে তুরস্ক বাংলাদেশকে ক্ষেপণাস্ত্র দিয়েছে, যেই ক্ষেপণাস্ত্র অনেক দূরে গিয়ে আঘাত আনতে পারে, এবং এইটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা নতুন শক্তির উৎস হলো। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য বিরাট সুখবর, বাংলাদেশ জিতে গেছে। এটা ওভারঅল আমাদের জন্য ভালো হয়েছে। সর্বশেষ খবর, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল, আপনারা কি করে মনে করেন একজন খুনিকে সেনাপ্রধানের চেয়ারে বসিয়ে রেখে আরেকটা খুনির তন্ত্রীবাহক চুপ্পুকে গণভবনে বসিয়ে রেখে, বঙ্গভবনে বসিয়ে রেখে আপনারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবেন? 5ই আগস্টের মধ্যেই আমাদের মহামান্য ছুপ্পু সাহেব চলে যাবেন। এটা আলতু ফালতু কোনো কথা না। হ্যাঁ, এটা আলতু ফালতু কথা না। এরকম কিছু হতে যাচ্ছে, এরকম কিছু হতে না গেলে ওনারা এই ইঙ্গিতটা দিত না। তো খালেদ মহিউদ্দিন হইল শয়তানের চেলা। ওই দুনিয়ায় মানুষের মুখোশে এরা বড় হয়, কিন্তু আসলে এদের ভিতরটা হলো শয়তানের শয়তানি। তাই খালেদ মহিউদ্দিন এদের উপরে লানত কইরা হাসিনা দিল্লি গিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তুরস্কের সহায়তায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী নতুন সক্ষমতা। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেশে প্রথমবারের মতো এই টাইগার মিসাইলটি এখানে উৎক্ষেপণ করা হয়েছে। মানে তুরস্ক বাংলাদেশকে ক্ষেপণাস্ত্র দিয়েছে, যেই ক্ষেপণাস্ত্র অনেক দূরে গিয়ে আঘাত আনতে পারে, এবং এইটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা নতুন শক্তির উৎস হলো। এখানে লিখেছে যে বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো সফলভাবে পরীক্ষা চালিয়েছে তুরস্কের তৈরি TG-300 কাপন রকেট। এই রকেট সর্বোচ্চ 120 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের সামরিক ইতিহাসে এক নতুন মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। সামরিক পর্যবেক্ষকদের মতে এই রকেট ব্যবস্থা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন এনে দিবে। এটি শুধু শত্রুর ঘাঁটিই নয়, বরং দূরবর্তী কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংসে কার্যকর ভূমিকা রাখতে পারবে। তুরস্কের রকেটসান নামক প্রতিষ্ঠান এই রকেট সিস্টেম তৈরি করেছে, যা আধুনিক প্রযুক্তি ও উচ্চ নির্ভুলতা সম্পন্ন। মানে খুবই আধুনিক প্রযুক্তি এবং টার্গেটে নির্ভুলভাবে আঘাত আনতে পারে। প্রতিটি রকেটের ওয়ারহেড প্রায় 105 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম, এবং এটি জিপিএস ও ইনারশিয়াল নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। জিপিএসের মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে সম্প্রতি ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠেছে। এর আগেও সাজোয়া যান ও ড্রোন সরবরাহ চুক্তি হয়েছে। এবার দূরপাল্লার রকেট পরীক্ষার মাধ্যমে সেই সম্পর্ক আরও শক্তিশালী হলো। দেশের চলমান ফোর্সেস গোল 2030 আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসাবেই এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রযুক্তি নির্ভর ও দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসাবে রূপান্তরের প্রক্রিয়া আরও জোরালো হলো। সামরিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনে বাংলাদেশ সেনাবাহিনীর আরও উন্নত প্রযুক্তির অস্ত্র সংগ্রহ এবং পরীক্ষার ঘোষণা আসতে পারে। এই সফল রকেট পরীক্ষা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি কার্যকর ও নির্ভরযোগ্য প্রতিরক্ষা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। এটি শুধু প্রতিরক্ষার ক্ষেত্রেই নয়, বরং আঞ্চলিক নিরাপত্তায়ও দেশের ভূমিকা জোরদার করবে। এবং আপনারা অলরেডি দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটা ভিডিও আপলোড করেছে এবং দেখিয়েছে যে এই ক্ষেপণাস্ত্র কীভাবে দূরপাল্লায় আঘাত হানতে সক্ষম। নিঃসন্দেহে এটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য একটা বড় শক্তি, বড় অ্যাচিভমেন্ট, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা শুনে ভারতের অবস্থা কী হবে। দর্শক, নিঃসন্দেহে ভারত এটা শুনে খুবই চিন্তিত হয়ে পড়বে, কোনো সন্দেহ নাই। কারণ বাংলাদেশ কিছুদিন আগে যখন লালমনিরহাটে তাদের পুরাতন বিমানবন্দর আবার চালু করার ঘোষণা দিয়েছিল এবং সেখানে কিছু চীনের তৈরি যুদ্ধ বিমান থাকবে,
এটা শুনেই ভারতের চক্ষু চড়ক গাছ, কারণ লালমনিরহাট ভারতের সীমান্তের খুবই কাছে এবং চিকেন নেক থেকেও কিন্তু খুবই কাছে। এইরকম একটা স্পর্শকাতর জায়গায় যখন বাংলাদেশ একটা বিমান ঘাঁটি করবে, যুদ্ধ বিমানের ঘাঁটি, তখন স্বভাবতই ভারত খুবই চিন্তিত। তো দেখেন, এই কারণেই ভারত কিন্তু আগে থেকেই নাকশ। কিন্তু এখন এই তুরস্ক থেকে গোপনে ক্ষেপণাস্ত্র আনলো, এনে পরীক্ষা চালালো, অবশ্যই ভারতের কাছে সংবাদ গেছে, কারণ ভারতের গোয়েন্দারা নিশ্চয়ই এই সংবাদ বের করে তাদের কাছে দিয়েছে। তো এখন ভারত চুপ থাকলেও ভারত কিন্তু তারা যে মনে মনে নাকশ হয়েছে এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি আসলে পারমাণবিক সক্ষমতা অর্জন করবে? দেখুন, এই যেই তুরস্ক থেকে ক্ষেপণাস্ত্র টানলো, এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড প্রায় 105 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। এখন এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ভিতরে 105 কেজি বিস্ফোরকের বদলে যদি এই 105 কেজি বা সামান্য পরমাণু অস্ত্র দিয়ে দেয়, তাহলেই কিন্তু যেই দেশের দিকে ছুড়বে ওই দেশ পুরোটা শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল, আপনারা কি করে মনে করেন একজন খুনিকে সেনা প্রধানের চেয়ারে বসিয়ে রেখে আরেকটা খুনির তন্ত্রী বাহক চুপ্পুকে গণভবনে বসিয়ে রেখে, বঙ্গভবনে বসিয়ে রেখে আপনারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবেন? ভদ্রলোকের নাম ব্রিগেডিয়ার হাসান নাসির, এখন তাকে ডিক্লেয়ার করা হলো পিএনজি, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা সেনানিবাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ওনার অপরাধ কি জানেন? সত্যকে রিপ্রেজেন্ট করা। ওনার অপরাধ কি জানেন? দেশের সার্বভৌমত্বকে আপহোল্ড রাখা, স্বাধীনতা, অস্তিত্ব এবং আমার দেশকে উপরে তুলে ধরা, এটা ওনার দোষ। তাহলে সাবজেক্টটা কি হলো? অন্যায়ের সামনে ন্যায়টা নিচে নেমে গেল, মিথ্যার সামনে সত্যটা পরাজয় বরণ করলো, কারণ একটা প্রোটোকল মেনটেন করা হয় নাই। আমি গত রাত পর্যন্ত একটা বিষয় নিয়ে স্টাডি করার চেষ্টা করেছি। স্টাডিটা ছিল জেনারেল হাসান নাসিরকে যে পিএনজি করা হলো, এটার অ্যাপ্রুভালটা, রিকমেন্ডেশনটা এবং বেসিসটা কে ডিসাইড করেছে? প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আমি যতটুকু জেনেছি, যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়তে এভাবে কোনো প্রোটোকল মেনটেন করে এ ধরনের অ্যাপ্রুভালের জন্য আসেনি। অর্থাৎ ডিজিএফআই অথবা আর্মি এমপি ইউনিট অথবা সিজিএস এর অফিস অথবা এমএস ব্রাঞ্চ বা কোন জায়গা থেকে এ ধরনের কোন ইনভেস্টিগেশনের কোন ফাইল ইন রিগার্ডস টু ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির প্রতিরক্ষা মন্ত্রণালয় অ্যাপ্রুভালের জন্য আসে নাই। এখন তাহলে এটার উপরে কাউন্টার সাইন কোথা থেকে আসলো? আসতে পারে, আমি একটা সোর্স শুধু চিন্তা করতে পারি। বিষয়টা কি? মুজিব শেখের আত্মীয়, হাসিনা শেখের কাজিন এবং তার জামাই ওয়াকারুজ্জামান 2-3টা মানুষকে পিএনজি ডিক্লেয়ার করার জন্য বিভিন্ন ভাবে গত 10-11 মাস ধরে পায়তারা করছিল। ব্রিগেডিয়ার জেনারেল নাসির ইজ ওয়ান অফ দেম, হাসান নাসির ইজ ওয়ান অফ দেম। এটা নিয়ে উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়তে যে প্রতিরক্ষা উপদেষ্টা রয়েছে ডক্টর খলিলুর রহমান, তার সাথে হয়তো আলাপ আলোচনা করে নাই, কিন্তু ওখানে আরেকজন প্রতিরক্ষা উপদেষ্টা আছে, জেনারেল ওয়াকারের পাঁচাটা গোলাম জেনারেল হাফিজ, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ওখানে আরেকটা গোলাম আছে, চাকর আছে, জেনারেল ফেরদৌস। তাদের থ্রুতে যদি বঙ্গভবনে বসে থাকা আর একটা হারামখোর বসে আছে চুপ্পু, তার কাছে যদি ফাইলটা পাঠানো হয়, দেন লারে লাপ্পা, কাউন্টার সাইন হয়ে গেছে। কি করা হলো? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাইপাস করা হলো, ডক্টর খলিলকে বাইপাস করা হলো, একটা সরকারের ভিতরে আরেকটা সরকারের অ্যাক্টিভিটিসকে হালাল করা হলো। আমরা যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ডক্টর খলিলকে যদি বলি যে এটা যদি তার কাছে না আসে, এ ধরনের একটা অর্ডার কি করে এক্সিকিউট হলো এবং জেনারেল নাসিরকে কিভাবে পিএনজি ডিক্লেয়ার করা হলো? ডক্টর খলিল, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, আপনারা যদি রয়ের সামনে, ভারতীয় হাই কমিশনের সামনে, জেনারেল ওয়াকারের সামনে দায়িত্ব পালনে ব্যর্থ হন, আমি আপনাদেরকে বলবো, ইউ বেটার ডিসক্লোজ এভরিথিং ইন ফ্রন্ট অফ দ্য পিপল এন্ড রিজাইন। উই হ্যাভ এনাফ, উই আর হ্যাভিং এনাফ। We do not have that much stomach to take it. জেনারেল হাসান নাসিরের মতো মানুষকে যদি আজকের পিএনজি করা হয়, ডক্টর খলিল আপনাকেও পিএনজি করা হবে 2 মাস পরে।
আমি আগেও বলেছি, এখনো বলছি, জাউরা বামপন্থীদের কাছে ইসলামিক স্কলাররা কখনো ইন্টারভিউ দিতে বা ওই জাউরা সাংবাদিকদের কাছে কখনো আপনারা যাবেন না কথা বলতে। কিন্তু জামাতের আমিরও আমি দেখলাম যে বারবার যাচ্ছেন ঠিকানার মহিউদ্দিন খালেদের কাছে, আবার এখন গেলেন চরমুনার পীর ফয়জুল করিম সাহেব। আর সেই ফয়জুল করিম সাহেবকে নিয়ে কি একটা মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা হলো আজকে ইত্তেফাক পত্রিকাতে, আপনাদের সামনে আমি তা তুলে ধরছি। ঠিকানায় খালেদ মহিউদ্দিনের টকশো, ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চাই ফয়জুল করিম পীর সাহেব চরমুনাই। এই হেডলাইনটা এই মুহূর্তে ব্রেকিং নিউজে আছে ইত্তেফাক পত্রিকাতে। দেখেন, রসুনের কুয়াশগুলা আলাদা আলাদা থাকে, হুগাটা আছে না, পাশাটা আছে না, এটা একসাথে থাকে। সব শয়তানের হুগা আর পাশা একসাথে। ইত্তেফাক, প্রথম আলো, এই সবগুলা কিন্তু এই খালেদ মহিউদ্দিন, এরপরে আরো কয়েকটা মিলে যেভাবে আছে, আগে যেভাবে বাংলাদেশের সাংবাদিকতার ভিতরে বামপন্থীরা প্রভাবিত করতেন, সেই বামপন্থীদের মধ্যে কিন্তু হেড অব দ্য ডিপার্টমেন্ট হলো বর্তমানে খালেদ মহিউদ্দিন। এবং খালেদ মহিউদ্দিনকে এফ সালমান রহমানের টাকা দিয়া এখন আমেরিকায় প্রতিষ্ঠিত করছে তাকে, তার মাধ্যমে যাতে করে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করা যায়। বাংলাদেশে তৃতীয় মাত্রার জিল্লুর রহমানও এখানে জড়িত আছে। এখানে আছে আরেকজন আছে না, মিষ্টি মিষ্টি কথা বলে যে আওয়ামী লীগের এমপি হয়েছিল, মাঝে মাঝে আবার টকশোতে গিয়ে কোরআন হাদিসের কথা কয়। তাই এই রনিকে তো আপনারা ভালো করে চিনেন, হ্যাঁ, গোলাম মাওলা রনি। আর এর নাম দিয়েছে সাংবাদিক ইলিয়াস ভাই গোলাম ময়লা রনি। এই গোলাম ময়লা রনি এবং এই খালেদ মহিউদ্দিন এবং সাংবাদিক মাসুদ কামাল, এই সবগুলা কিন্তু রসুনের এক পাশা, সব শয়তানের গুড়াটা এক জায়গায়। চরমুনায়ের পীর সাহেব একজন পীর সাহেব, উনি তো আর ওই শয়তানির পেজ বুঝেন না। জিরাপির পেজ যে খালেদ মহিউদ্দিনের কাছে আছে, এটা তো আর উনি বুঝতে পারেন নাই। এখন দেখেন, উনি বলছে ভালো ভালো কথা আর হেডলাইন করছে এমন একটা কথা, যেই কথার ভিতরে পশ্চিমা বিশ্বকে ভয় দেখাতে পারে যে জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি এবং ইসলামী দলগুলা সরকার গঠন করলে বাংলাদেশে কি হবে, আফগানিস্তান হবে। এই রকম প্রপাগান্ডা দেখেন আজকে 2 দিন পরই শুরু হয়ে গেল ইত্তেফাকের মাধ্যমে। তাই এই জিনিসগুলা সাংবাদিকদের শয়তানিটা আলেমুলামা ইসলামী দলের নেতারা একটু না বুঝলে, আমি সবিনয় ভাবে আপনাদের কাছে দুহাত জুড়ে করজোর করছি, আপনাদের ভিতরে যারা মিডিয়াতে পারদর্শী আপনাদের দলের, আপনারা মুখপাত্র বানাইয়া দেন। প্রত্যেক দল থেকে একাধিক মুখপাত্র রাখেন, তারাই শুধু মিডিয়াতে কথা বলবে। সবাই কথা বলা দরকার নাই, কারণ আপনাদেরকে এমন পেঁচাইয়া ফেলবে এই বানরগুলা কিন্তু বানরের ঠাইলে আগায় পাতায় দৌড়াইতে জানে। যেরকম শয়তান পারে, জিন শয়তান এখান থেকে ওইখানে চলে যা, 1 সেকেন্ডে ঢাকা থেকে দিল্লি চলে যা, জিন শয়তান। তো এইগুলা হলো বানর আর শয়তান। এইগুলার সাথে আপনারা যারা ভালো আলেমুলামা ইসলামিক জ্ঞান নিয়ে আপনারা ব্যস্ত থাকেন, আপনারা আধ্যাত্মিক জ্ঞান নিয়ে ব্যস্ত থাকেন, যার কারণে দুনিয়ার এই শয়তানদের সাথে আপনারা গেলে আপনাদের একটা মুখের কথা নিবে ছোট্ট কইরা, এটাকে একটা বড় বরাক বাস বানাইয়া ফেলবে, বড় আইক্যাওলা বাস বানাইয়া পরে সারবে। আমি এই কারণে বলছি, সব শয়তানের গুড়াটা এক জায়গায়, রসুনের গুড়াটা এক জায়গায়। আমাদেরকে প্রচুর ভেবে চিনতে বামপন্থীদের সাথে টকশোতে যেতে হবে। ভেবে চিনতে বামপন্থীদের সাথে টকশোতে প্রত্যেক দলের থেকে সিলেক্ট করে রাখেন কারা কারা টকশোতে যাবে এবং তারাই কথা বলবে। কারণ প্রত্যেকে আপনাদেরকে একজনকে গোলাটে করতে পারলে কিন্তু পুরা যে এখন যে ইসলামী দলগুলো একটা বাক্স হচ্ছে, এক বক্সে আপনারা ভোট দিবেন, সেটারে কিন্তু একেবারে পানিতে ভাসাইয়া দিবে। এই ধরনের কোনো পয়েন্ট এবং এই ধরনের কোনো কথা পেলে তারা পশ্চিমা বিশ্বের কাছে এগুলা ছড়িয়ে দিবে। ইংরেজি পত্রিকা, বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন CNN, তারপরে BBC, তারা সাক্ষাৎকার দিয়ে বলবে যে এগুলা জঙ্গি বা এগুলা বাংলাদেশে আরেকটা তালেবান রাষ্ট্র বানাতে চা। সেই দিকে খেয়াল রেখে কথা বলতে হবে আমাদেরকে এবং এদের কাছ থেকে দূরে থাকতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।